নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মধ্যপ্রাচ্যেও আমাদের আলোচনা থেকে আমরা সরাতে পাচ্ছি না, তেল আমাদের আলোচনা থেকে সরাতে পাচ্ছি না। এবার আরেকটি নতুন সংযোজন, যেটার ফলে ভারতবর্ষের একটি বিশেষ সেক্টর দারুণভাবে উপকৃত হতে পারে। ইনফরমেশন টেকনোলজি সেক্টর ফিরে আসতে পারে এমন একটি ব্যবস্থা হলেও হতে পারে, অর্থাৎ এমন একটা ডিসরাপশনের কথা আমাদের সামনে সম্প্রতিকালে চলে এসেছে, যেটার ফলে ভারত কেবলমাত্র লাভবান হবে না, ভারতের আইটি সেক্টরগুলো হয়তোবা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও ফেলতে পারে। কি সেই ডিসরাপশন, কি সেই সেক্টর, কে টার্গেট করছে, কাদের আঘাতপ্রাপ্ত হওয়ার কথা রয়েছে, কেন ভারত উপকৃত হতে পারে, এই প্রসঙ্গে জানিয়ে রাখা প্রয়োজন রয়েছে যে গোটা বিশ্ব জুড়ে ডেটা সেন্টার তৈরি করা চলছে। বিলিয়নস অফ ডলার্স সেখানে ইনভেস্ট করছে বিশ্বের তাবর তাবর কোম্পানি। কারা করছে জানেন? অ্যাপল করছে, মাইক্রোসফট করছে, ইন্টেল করছে, এনভিডিয়া করছে। কোথায় করছে? সেই সমস্ত জায়গাতে করছে যেখানে তারা মনে করছে তাদের ব্যবসা বিলক্ষণ লিউক্রেটিভ হতে পারে। মাত্র কয়েক মাস আগেও যে ডেস্টিনেশনটা এই সমস্ত তাবর তাবর কোম্পানি, বিশেষত আমেরিকার ম্যাগনিফিসেন্ট 7 কোম্পানিজগুলোর লক্ষ্য ছিল, সেটা হচ্ছে মিডল ইস্ট। তার মধ্যে সৌদি আরব রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটস রয়েছে, কাতার রয়েছে, কুয়েত রয়েছে। তারা লিটারালি বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করে ফেলেছে এই সমস্ত দেশে। এইবার চলে আসি ভারতবর্ষের ক্ষেত্রে, দুটো প্যারালাল ভাবে রান করছে, বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট চল ভারতবর্ষে তো বটেই। কোন কোন গ্রুপস ইনভেস্ট করছে? ভারতী গ্রুপ ইনভেস্ট করছে, করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, করছে আদানি গ্রুপ, টাটা গ্রুপ। কেন ইনভেস্ট করছে ডেটা সেন্টারে? ভারতবর্ষ এটা বুঝতে পেরে গেছে, যেটা মুকেশ আম্বানির ভার্সন, ডেটা ইজ দি নিউ অয়েল। অর্থাৎ যার কাছে ডেটা থাকবে সে গোটা বিশ্বের অর্থনীতি তথা কমার্সকে রেগুলেট করবে, কন্ট্রোল করবে, ডমিনেট করবে। এবং এই ডেটা সেন্টারে কি থাকবে? তথ্য থাকবে। আপনার, আমার, মুকেশ আম্বানি, ভারতবর্ষের তাবর তাবর মানুষজন, বিশ্বের সমস্ত লোকজনের যত ডেটা রয়েছে, যত সংস্থার যত ডেটা রয়েছে, সমস্ত এই ডেটা সেন্টারে স্টোর করা থাকবে। যে ভারতবর্ষের বেশ কয়েক বছর আগে অবধি ডেটা স্টোর করা থাকতো হয় বেলজিয়ামে, নয় ইউনাইটেড কিংডমে, নয় আমেরিকাতে। অর্থাৎ আমাদের সমস্ত ডেটা সেটা এই দেশগুলোর কাছে এক্সপোজড হয়ে যাবার ভয় ছিল তীব্রতর। ভারত সরকার সেই বিপদটি টের পেয়েছেন, বিশেষত বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে যুদ্ধ এক একটি দেশ তথা রিজিয়নাল অর্থনীতিকে গ্রাস করে চলেছে। এর ফলে এটা অনিশ্চিন্ত আমরা হয়ে গেছি যে নিজেদের ডেটা নিজেদের প্রোটেক্ট করতেই হবে। এই যে ইউটিউব দেখছেন ভিডিওসগুলো, সেটাও ডেটা, সেটাও স্টোর হচ্ছে ডেটা সেন্টারে। আপনার ফেসবুকে যে ইনফরমেশন আপনি আপলোড করছেন সেটাও ডেটা, সেটাও স্টোর হচ্ছে ডেটা সেন্টারে। সূক্ষ্মাতি সূক্ষ্ম ডেটা থেকে ম্যামথ গিগাবাইট ডেটা সমস্ত স্টোর হয় এই ডেটা সেন্টারে। সে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতে পারে, যদি ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ হতে পারে, তাহলে চায়নার সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ হওয়া অসম্ভব নয়। এর আগেও বহু ইনস্টান্সেস রয়েছে যখন ভারত চায়না যুদ্ধ হয়েছে। নিজের ডেটা নিজেকেই সুরক্ষিত রাখতে হবে। এইবার খেয়াল করে দেখুন, এর মাঝখানে আপনারা প্রশ্ন করবেন, তাহলে কোন সেক্টর ডিসরাপ্টেড হতে চলেছে? এই ডেটা সেন্টার যে সেক্টরটি, সেটা ডিসরাপ্টেড হতে চলেছে ভারতবর্ষে নয়, মধ্যপ্রাচ্যে। ইরান তারা ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে যে আমেরিকার যত ডেটা সেন্টার কোম্পানিজ রয়েছে, যারা ডেটা সেন্টার এস্টাবলিশ করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সমস্তগুলোকে আমরা টার্গেট করব, আমরা উড়িয়ে দেব। কল্পনা করতে পাচ্ছেন এর ইমপ্লিকেশন কি? এর ইমপ্লিকেশন হচ্ছে একটা বিশাল সংখ্যক ডেটা বা তথ্য ওয়াইপড আউট হয়ে যেতে পারে, অবলিটারেটেড হয়ে যেতে পারে, তার ব্যাকিং থাকবে না।
সমুদ্রের তলা দিয়ে যে ডিপ সি কেবল রয়েছে, যার ফলে আমরা ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছি, সেটাও ডিসরাপশনের কথা বলে দিয়েছে ইরান যদি প্রয়োজন পড়ে। তো এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি আজ ভেঙে পড়ছে না, যে কোনো দিন ভেঙে পড়তে পারে, এবং সেক্ষেত্রে একজনই উইনার হবে, সেটা হচ্ছে ইরান। তাহলে যদি আমেরিকান কোম্পানিজগুলো বুঝতে পারে যে মধ্যপ্রাচ্যে তাদের ইনভেস্টেড অ্যামাউন্ট মারাত্মক বিপদে রয়েছে, তাদের ডেটা ডিসরাপশন হতে পারে, ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যেতে পারে, তাহলে এমন কোন দেশ রয়েছে যারা কারো সাথেও থাকে না, পাঁচেও থাকে না, যেচে গিয়ে কারোর সঙ্গে লড়াই করতে চায় না বা যায় না? সেই দেশটি হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ বিশ্বের সম্প্রতিকালে বিশ্বের চতুর্থ সবচেয়ে বড় অর্থনীতি। ভারতবর্ষের মার্কেট দেখুন, 145 কোটি মানুষের মার্কেট, বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস রয়েছে, ওয়েলথ ক্রিয়েশন প্রবাবিলিটিস এবং পসিবিলিটিস রয়েছে। এবং যেভাবে ভারত গ্রো করছে, কেবলমাত্র জিডিপি গ্রোথ দেখুন, যেখানে গোটা বিশ্বে, গোটা ইউরোপ 2.7% হারে গ্রো করছিল, আমেরিকা 3.6% হারে গ্রো করছিল, চায়না 4.6% হারে গ্রো করছিল জিডিপি, সেখানে ভারতবর্ষ 7% হারে জিডিপি গ্রো করছিল। হ্যাঁ, এটা হতে পারে যে এই ক্রুড অয়েল ডিসরাপশনের ফলে ভারতবর্ষের জিডিপি প্রতি $10 যদি ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ভারতবর্ষের জিডিপি 0.3 থেকে 0.5% কমতে পারে। এটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু সেটা ভারতবর্ষের জিডিপি একা কমবে, বাকি সমস্ত দেশের জিডিপি বৃদ্ধি পাবে, এটা হয় না। এটা একটি বিশেষ ধরনের যুদ্ধ, এটা গোলাগুলির যুদ্ধ না, এটা অর্থনৈতিক যুদ্ধে সাফার করছে ভারত সহ বিশ্বের সবচেয়ে প্রমিসিং এবং এমার্জিং ইকোনমিগুলো। আমেরিকান কোম্পানিজগুলো তাদের ডেটা সেন্টার প্রোটেক্ট করতে চাইবে, তাদের ইনভেস্টমেন্ট প্রোটেক্ট করতে চাইবে। সেফেস্ট ডেস্টিনেশন, যাকে আমেরিকাও হাতে রাখতে চায়, যাকে ইরানও হাতে রাখতে চায়, যাকে রাশিয়াও হাতে রাখতে চায়, বিশ্বের সেই সমস্ত দেশগুলো ভারতবর্ষকে হাতে রাখতে চায়, ইনক্লুডিং ইউরোপীয় ইউনিয়ন, যেখানে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এসে ভারতবর্ষে তারা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং বলেছিলেন যে দিস ইজ দ্য মাদার অফ অল ডিলস। তারপর আর কয়েকদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলে ফেলেন যে আমেরিকা ভারতের সঙ্গে যে চুক্তি করতে চলেছে সেটা হচ্ছে ফাদার অফ অল ডিলস। এই আমেরিকার যে ম্যাগনিফিসেন্ট কোম্পানিজগুলোর ডেটা সেন্টারগুলো রয়েছে, সেটা যদি ইরান সত্যি ডিসরাপ্ট করতে পারে, ইরানের সেই ক্ষমতা রয়েছে। ইরান $multi-billion থার্ড যে রেডার সিস্টেম, সেটা ধ্বংস করে দিয়েছে। ইরানের মতন দেশ, তারা সৌদি আরবে মিসাইল ছুড়ে আমেরিকা থার্ড রেডার সিস্টেম ধ্বংস করে দিতে পারে, সেক্ষেত্রে তাদের ডেটা সেন্টার ধ্বংস করাটা কি খুব বড় ব্যাপার? উত্তর হচ্ছে না। প্রমাদ গুনেছে এই বড় বড় কোম্পানিজগুলো, তারা জানে যে এই সময় মধ্যপ্রাচ্য মোটেই স্টেবল নয়। এতদিন ধরে, এত বছর ধরে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা একটা স্টেবিলিটির স্বপ্ন দেখিয়েছিল বিশ্বের তাবর তাবর ইনভেস্টরদের, সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, মধ্যপ্রাচ্যের সিকিউরিটি, মধ্যপ্রাচ্যের স্টেবিলিটি ইজ অ্যাট স্টেক। এই সমস্ত দেশগুলো এমন একটি দেশে তারা আসতে পারে এবং অলরেডি আসা শুরু করে দিয়েছে। এরকম নয় যে তারা কেবলমাত্র মধ্যপ্রাচ্যেই ইনভেস্টমেন্টের জন্য বসে রয়েছে, কিন্তু এখন এই ফ্লো আরো আসবে। এইবার চলে আসি আমাদের মূল বক্তব্যে, অর্থাৎ আমরা কি ওয়ার টাইম উইনার্স খুঁজছি? আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য কি যুদ্ধকালীন সময়ে কোন সেক্টরগুলো জিতে যাবে সেটা খুঁজে বের করা, নাকি এমন মেগা ট্রেন্ড খুঁজে বের করা যে মেগা ট্রেন্ডগুলো আমাদের লং টার্ম উইনার্স দেবে আমাদের পোর্টফোলিওতে? এমন মেগা ট্রেন্ডগুলো খুঁজে পাওয়া যে মেগা ট্রেন্ডসগুলো থাকতে এসেছে, পারমানেন্স দিতে চলেছে পোর্টফোলিওগুলোকে এবং ভবিষ্যতের সবচেয়ে এক্সপ্লোসিভ গ্রোথ দিতে পারে এবং ভারতের অর্থনীতিকে ত্বরান্বিত করতে পারে বা এক্সেলারেট করতে পারে। দেখুন, ওয়ার টাইম উইনার্স আমরা পেয়ে যাব। যেগুলো রেট সেন্সিটিভ সেক্টর সেগুলো ফল্টার করবে খুব স্বাভাবিকভাবে, যেগুলো ডাউনস্ট্রিম কোম্পানি সেগুলো ফল্টার করবে, পেন্টস, কেমিক্যালস, টায়ার্স, রিয়েল এস্টেট ফল্টার করবে, কারণ এগুলো সাইক্লিক্যাল স্টকস, এগুলো ভারতের ইকোনমির সাইক্লিক্যালিটির ওপর ডিপেন্ডেন্ট, ম্যাক্রো ইকোনমির ওপরও ডিপেন্ডেন্ট বটে বেশ কিছু সেক্টরস।
যুদ্ধ শেষ হলে ডেফিনেটলি কিছু স্টকস বা কিছু সেক্টরস অবশ্যই ছুটবে, হয়তো ফিনান্সিয়ালস ছুটবে, হয়তো বা যেগুলো ডাউনস্ট্রিম কোম্পানি সেগুলো ছুটবে, হয়তো এভিয়েশন ছুটবে, হয়তো হোটেলস ছুটবে, হয়তো ট্যুরিজম ছুটবে, হয়তো টায়ার্স ছুটবে, পেন্টস ছুটবে, সমস্ত ছুটবে খুব স্বাভাবিকভাবে। তেলের দাম যদি মডারেট হয়, ক্রুড অয়েলের দাম যদি $80 কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে এই সেক্টরসগুলো হাঁপ ছেড়ে বাঁচবে, যে সেটা তো সাময়িক স্বস্তি। এইগুলো কনসিস্টেন্ট কম্পাউন্ডার্স এর মধ্যেও আমরা পেয়ে যাব, অর্থাৎ যারা এক্সপ্লোসিভ গ্রোথ দেবে না ডেফিনেটলি, কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করবে। কিন্তু তার সঙ্গে এটা কিন্তু ডাবল এজড সোডও বটে, যে সেক্টরগুলো ম্যাক্রো ইকোনমির ওপর ডিপেন্ডেন্ট, ওয়ারের ওপর ডিপেন্ডেন্ট, ক্রুড অয়েলের ওপর ডিপেন্ডেন্ট, এলপিজি এলএনজি সেন্সিটিভ, সেই সেক্টরগুলো আজ নাহলে 5 বছর পর, নাহলে 10 বছর পর সেগুলো বিপদে পড়বেই। অর্থনীতির অবস্থা খারাপ হলে এই সেক্টরগুলো বিপদে পড়বেই। মেগা ট্রেন্ডগুলো কেবলমাত্র ডিকেডাল স্টোরি না, মেগা ট্রেন্ডগুলো সেগুলো শতকেরও গল্প হয়ে উঠতে পারে। ভারতবর্ষে মেগা ট্রেন্ডস কোনগুলো? ভারতবর্ষে মেগা ট্রেন্ডস খুব স্বাভাবিকভাবে রিনিউয়েবল এনার্জি, আলোচনা করেছি, বহুবার আলোচনা করেছি। ভারতে মেগা ট্রেন্ড ইলেকট্রিক ভেহিকলস আলোচনা করেছি, উত্তর হচ্ছে ডেফিনেটলি আলোচনা করেছি। ভারতবর্ষে মেগা ট্রেন্ড কিন্তু পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার। ভারতবর্ষে ডিফেন্স সেক্টর আরেকটি মেগা ট্রেন্ড। গোটা বিশ্ব যত অশান্ত হয়ে উঠছে, ছোট ছোট দেশগুলো তাদের নিজেকে ডিফেন্ড করার মতন পজিশনে তারা নেই। তারা অফেন্স কি করবে? আমেরিকার ওপর ডিপেন্ড তারা করে বুঝে গিয়েছে যে আমেরিকা আর যাই হোক নিজের ভালো ছাড়া অন্য কারো ভালো বোঝে না, সুতরাং তার ওপর নিজের সিকিউরিটির দায়িত্ব দেওয়া, অর্থাৎ একটি কুমিরের মাথার উপর বাঁদরকে বসিয়ে মধ্য নদীতে ছেড়ে দেওয়া। সুতরাং আমেরিকার উপর ডিপেন্ডেন্স কম। রাশিয়া সঙ্গে অধিকাংশ দেশেরই ঝগড়া রয়েছে, অধিকাংশ দেশেরই বিরোধ রয়েছে। রাশিয়ার কাছ থেকে বিশেষ করে ইউরোপীয় দেশগুলো তারা, বা বিশেষ করে এশীয় দেশগুলোর বেশ কয়েকটি দেশ, তারা রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে হেজিটেন্ট, কারণ তারা অনেক বেশি আমেরিকামুখী। ধীরে ধীরে সময় বদলাচ্ছে। চায়নার কাছ থেকে ডিফেন্স ইকুইপমেন্টস কিনে বিভিন্ন দেশ তারা বুঝেছে যে চায়না আর যাই হোক তাদের সেরা ডিফেন্স ইকুইপমেন্টস কখনোই এই দেশগুলোকে বিক্রি করবে না। অপারেশনের সিঁদুরের সময় আপনারা ডেফিনেটলি সেটা বুঝে গিয়েছেন। ভারতবর্ষের গ্রহণযোগ্যতা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে, বিশেষ করে ডিফেন্স সেক্টরে। রিনিউয়েবল এনার্জির কি আলোচনা থেমে যাবে? আমাদের হয়তো কয়েক মাস অন্তর অন্তর এই সেক্টর নিয়ে আলোচনা করতে হবে। ইলেকট্রিক ভেহিকেলস বর্তমানে চাপে নেই, ইলেকট্রিক ভেহিকেলসের উপর ফোকাস বেশি, কিন্তু যেহেতু সেটা ওভারঅল অটো সেক্টরের একটি ভার্টিক্যাল হিসেবে ট্রেডেড হচ্ছে, তার ফলে যেগুলো জৈব জ্বালানি দিয়ে চলে সেইটার লসের ভয় অটো সেক্টর দুমড়ে মুচড়ে যাচ্ছে। আইটি সেক্টর, আইটি সেক্টর দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছে। হিউজ কারেকশন এসছে কেবলমাত্র এই 2026-এ, মাত্র 3 মাসের মধ্যে প্রায় 20% মার্কেট ক্যাপিটাল ওয়াইপড আউট হয়ে গেছে। কারণ খুব স্বাভাবিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্থান। এইবার খেয়াল করে দেখুন, যদি ডেটা সেন্টারগুলো মধ্যপ্রাচ্যে আক্রমণের শিকার হয়, সেখানে প্রবলেম কি হবে? ডেটা সেন্টার তো সাস্টেন করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট থাকবে ডেটা সেন্টারসগুলোর ওপর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকবে রিনিউয়েবল এনার্জির ওপর। মধ্যপ্রাচ্য যে কল্পনা করছিল যে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করবে, ডেটা সেন্টার্স ডেভেলপ করবে, আপাতত সেই লাভের গুড়ে বালি দিয়ে দিয়েছে ইরান। ভারতবর্ষের অবস্থা কি খুব একটা ভালো? কি উত্তর হচ্ছে না, আমরা খুব একটা ভালো পজিশনে নেই। বিশ্বের যেরকম অন্যান্য দেশ খুব একটা ভালো পজিশনে নেই, ভারতবর্ষ ভালো পজিশনে নেই। একমাত্র আমরা বলতে পারি যে টাকা ডলারের তুলনায় বিগত দুদিনে দারুণ শক্তিশালী হয়েছে। প্রায় $2.30 কাছাকাছি পতন হয়ে গিয়েছে ডলারে, অর্থাৎ ডলার এখন 92 টাকা 60-এর কাছাকাছি ট্রেড করছে। কেন এই মারাত্মক পতন এলো? ডলার কেন হঠাৎ করে দারুণ দুর্বল হয়ে গেল? এর জন্যে থ্যাঙ্কস টু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা সরাসরি, তারা পার্শিয়াল, তারা একটা নিষেধাজ্ঞা জারি করেছে। বিভিন্ন ব্যাঙ্কস, ইনস্টিটিউশনস, ইন্ডিভিজুয়াল যারা সেলার্স বা ট্রেডার্স তাদের উপর তারা বলেছে যে বিদেশে যে এনডিএফ মার্কেট রয়েছে, অর্থাৎ যে ব্যাঙ্কসগুলো বা ইনস্টিটিউশনসগুলো বা ইন্ডিভিজুয়াল ট্রেডার্সরা রয়েছেন যারা ভারতবর্ষে ডলার কিনছেন অনশোর এবং বিক্রি করছেন বিদেশে এনডিএফ মার্কেটে অফশোর,
ডলার। তার ফলে খুব স্বাভাবিকভাবে একটা আর্বিট্রাজের পজিশন, একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। ফলে একটা একতরফা পতন দেখছিল টাকা। সেইখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে, তোমরা বিশেষ করে ব্যাংক বলেছে 7ই এপ্রিলের মধ্যে নিজেদের পজিশন কাটো। 7ই এপ্রিলের মধ্যে নিজেদের ট্রেডিং পজিশন $100 মিলিয়ন নামিয়ে আনো। এর ফলে খুব যা হবার তাই হয়েছিল। ব্যাংকসগুলো নিজেদের পজিশন তারা ক্লিয়ার করতে বাধ্য হচ্ছিল বলা চলে, এবং তার ফলে টাকা হেন শক্তিশালী হয়েছে। তবুও খেয়াল করে দেখুন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তারা কিন্তু এখনো বিক্রি থামায়নি। কেবলমাত্র এপ্রিল মাসের প্রথম 2টি ট্রেডিং ডে, উল্লেখ্য যে এই 2টি ট্রেডিং ডে 1 এবং 2 এপ্রিল, এই 2টি দিনে ভারতে কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা 16,000 কোটি টাকার উপর বিক্রি করেছে, যেখানে এই দুটো দিনই কিন্তু ভারতীয় শেয়ার বাজার উত্থান দেখেছিল। অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা এখনো বিক্রি চালিয়ে যাচ্ছে, উল্টো দিকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা ক্রমাগত কিনে যাচ্ছে। এই মুহূর্তে স্পট কার্গোর খবর যেটা শোনা যাচ্ছে, সেটা খুব একটা মোটেই ভালো খবর না। বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে, অসমর্থিত সূত্র থেকে, আপনারা প্লিজ ফ্যাক্ট ভেরিফাই করে নেবেন, যে বলা হচ্ছে স্পট কার্গো নাকি $140 প্রতি ব্যারেল ট্রেড করছে। সাময়িক উইনার্স খুঁজতে যাবেন না, বিপদে পড়তে পারেন। স্টেবিলিটি খুঁজুন, মেগা ট্রেন্ড খুঁজুন। মেগা ট্রেন্ডের অন্তর্গত যে সেক্টরসগুলো রয়েছে তার অন্তর্গত সেরা কোম্পানিগুলো খুঁজুন। ডেফিনেটলি আপনাদের লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের প্রসপেক্ট বাড়াতে অনেক বেশি সক্ষম হবে। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, বা নিজে ডিউ ডিলিজেন্স করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।